আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 2 অধ্যায় 2 এর হচ্ছে বক্রতা, স্বকীয় এবং কার্তেশীয় সমীকরণের ক্ষেত্রে এইটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো এটা আসলে যদি একটু বুঝা পড়তে পারো, বেসিক ক্লাস, আজকের ক্লাসটা হবে বেসিক ক্লাস। এই ক্লাসটা যদি ভালো করে বুঝো, আশা করি বক্রতা নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না এবং খুব ইজিলি তোমরা ম্যাথগুলো করতে পারবে। ঠিক আছে? তো বক্রতা জিনিসটা কি? তাহলে আগে মনে রাখো, যেমন এটা একটা স্ট্রেট লাইন আছে, আমরা চ্যাপ্টারের নামটা লিখে নিই। নাম হচ্ছে বক্রতা, বানান কিভাবে? আচ্ছা, বক্রতা। ওকে, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে তোমার ধরো একটা স্ট্রেট লাইন, সরল রেখা, একটা সরল রেখার বক্রতা কত? আচ্ছা বলো তো, একটা সরল রেখার বক্রতা কত হতে পারে? ওকে, বলো। একটা সরলরেখা তো কোনো বাঁকাই নাই, কোনো জায়গায় কি বাঁকা আছে? না। তার মানে একটা সরলরেখার বক্রতা হচ্ছে 0। ঠিক আছে? তাহলে বক্রতা বিষয়টা হচ্ছে এখানে মানে বাঁকা কোনো কিছু নিয়ে আলোচনা করা হবে, তাই না? বাঁকা রেখা নিয়ে আলোচনা করা হবে, আশা করি বুঝতে পারছো। যেমন ধরো তুমি একটা হাইওয়েতে, ধরো এটা একটা হচ্ছে হাইওয়ে, তুমি একটা গাড়ি চালাচ্ছ। ঠিক আছে? একটা গাড়ি চালাচ্ছ এবং তুমি সরলরেখা বরাবর চলতেছো চলতেছো চলতেছো, হঠাৎ তোমার একটা কি আসলো, চলতে চলতে হচ্ছে একটা বাঁক আসলো। ঠিক আছে? তো বাঁকটা এত এরকম, ধরো এরকম একটা বাঁক আসলো। ওকে, তো দেখো এই পর্যন্ত হচ্ছে তুমি সরলরেখায় চলছো, তাহলে এইটুকুর বক্রতা কত? 0। এরপর হচ্ছে তুমি স্টিয়ারিংটা ঘুরিয়েছো, এভাবে ঘুরাইছো। ঠিক আছে? স্টিয়ারিংটা এভাবে ঘুরাইছো, তার মানে এখানে তুমি একটা বাঁক নিছো, তাহলে এখানে একটা বক্রতা আছে। এই যে এই অংশটুকুর কিন্তু বক্রতা 0 না। ঠিক আছে? ওকে, আবার দেখো এখানে তুমি আসছো, একটু আসার পরে হঠাৎ করে তোমার একটা বড়, মানে একটা বড় একটা বাঘ চলে আসলো, এরকম এরকম একটা বাঘ চলে আসলো, বৃহৎ একটা বাঘ চলে আসলো। ঠিক আছে? তাহলে এই যে এতটুকু আসার পর আবার তোমার বাঘ নিতে হচ্ছে। এখন তুমি বলবা যে কোনটার বক্রতা বেশি, কোনটার বক্রতা কম। ঠিক আছে? তোমার যদি অনেক সময় নিয়ে একটা বাঘ নিতে হয়, দেখো অনেক সময় নিয়ে তুমি একটা বাঘ নিতেছো, মনে রাখবা ওইটার বক্রতা হচ্ছে কম। ঠিক আছে? তুমি যদি তাৎক্ষণিক, দেখো এই যে তাৎক্ষণিক একটা বাঘ নিতেছো, এটার বক্রতা অনেক বেশি। ঠিক আছে? যেমন ধরো এই যে আমি অনেক সময় নিয়ে একটা বাঁক অতিক্রম করতেছি, সেটার বক্রতা কম। তাৎক্ষণিক একটা বাঁক নিতেছি, সেটার বক্রতা কি? অনেক বেশি। মনে থাকবে? ওকে, আশা করি তুমি বুঝতে পারছো। কারণ দেখো এইটার মধ্যে তোমার আস্তে আস্তে স্টিয়ারিং ঘোরাতে হচ্ছে, কিন্তু এটার মধ্যে খুব দ্রুত স্টিয়ারিং ঘোরাতে হচ্ছে, তাহলে এইটার বক্রতা অনেক বেশি। এখন এখান থেকে আরেকটা বিষয় হচ্ছে আমরা ক্লিয়ার করে দিতে পারি, যার বক্রতা কম, দেখো এটার বক্রতা কম, যার বক্রতা কম, আমরা যদি ওই বক্রতার মধ্যে একটা বৃত্ত বিবেচনা করি, ধরো একটা এখানে একটা বৃত্ত অঙ্কন করে ফেলি, এই বক্রতাটা, ধরো বক্রতা ছিল এখান থেকে এই পর্যন্ত, ধরো এই রাস্তা দিয়ে বোঝাই, বক্রতাটা ছিল এখান থেকে, আচ্ছা আমি এখান থেকে না ধরো এখান থেকে ধরে, আচ্ছা এখান থেকে ধরো এই পর্যন্ত। ঠিক আছে? এখন তুমি এই বক্রতাটা নিয়ে যদি তুমি একটা বৃত্ত অঙ্কন করো, মানে কাল্পনিক একটা বৃত্ত অঙ্কন করো, তাহলে দেখো বৃত্তটা মোটামুটি কি হয়েছে? বড় হয়েছে। এখন দেখো এই যে যে বক্রতা আছে, এখানে তুমি যদি একটা কাল্পনিক বৃত্ত অঙ্কন করো, এই যে এই বক্র অংশটা নিয়ে একটা কাল্পনিক বৃত্ত, এবং এই বৃত্তটা কি? ছোট হবে। তার মানে যার বক্রতা কম, তুমি যদি এখানে একটা বৃত্ত, কাল্পনিক বৃত্ত অঙ্কন করো, ওই বৃত্তটা অনেক বড় হবে এবং ওই বৃত্তের ব্যাসার্ধ কি? অনেক বড় হবে। ঠিক আছে? তাহলে এই যে যে ব্যাসার্ধটা, এই যে এই বক্রতার যে ব্যাসার্ধ, এই বক্রতার মধ্যে যে তুমি একটা বৃত্ত কল্পনা করতেছ, ওই বৃত্তের যে ব্যাসার্ধ, তাকে হচ্ছে আমরা বলতে পারবো বক্রতার ব্যাসার্ধ। ক্লিয়ার? বক্রতার ব্যাসার্ধ কি ক্লিয়ার হয়েছে? বক্রতার ব্যাসার্ধ, তুমি যে এই যে বক্র অংশটা আছে, এই বক্র অংশতে তুমি যে একটা কাল্পনিক বৃত্ত বিবেচনা করো, ওই বৃত্তের যে ব্যাসার্ধ হবে তাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। এখন দেখো এই যে যে আমি তাৎক্ষণিক ঘুরাইলাম, যার বক্রতা অনেক বেশি, অংশটার বক্রতা অনেক বেশি, আমি এখানে যে একটা বৃত্ত কল্পনা করি, এটার যে ব্যাসার্ধ, এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। এখন খেয়াল করো, বক্রতা বেশি হলে, বক্রতা অনেক বেশি হলে বক্রতার ব্যাসার্ধ কি হয়? ছোট হয়। বক্রতা যদি কম হয়, বক্রতার ব্যাসার্ধ অনেক বড় হয়। বিষয়টা বুঝতে পারছো? বক্রতা
কম হলে বক্রতার ব্যাসার্ধ বেশি হয়, এবং বক্রতা কম হলে বক্রতার ব্যাসার্ধ বড়, এবং বক্রতা বেশি হলে, দেখো এই নিয়ে অনেক খুব দ্রুত বক্রতা, ঠিক আছে, বেশি বাঁকা, তাহলে এইটার ব্যাসার্ধ কি কম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো, ঠিক আছে। ওকে, এখন আমরা একটু এই বাস্তব উদাহরণের সাথে সংখ্যাটাকে কানেক্ট করার চেষ্টা করি, ঠিক আছে। এখন ধরো এই যে যে বক্র অংশটুকু অতিক্রম করছো তুমি, এই যে বক্র অংশটুকু অতিক্রম করছো, এই বক্র অংশ দূরত্বটুকু হচ্ছে আমরা যদি এস ধরি, যেটাকে আমরা ধরি চাপের দৈর্ঘ্য। ধরো একটা যদি বৃত্ত হয়, একটা বৃত্তের একটা অংশকে আমরা কি বলি, চাপের দৈর্ঘ্য, চাপের দৈর্ঘ্য বলি না? ওকে, চাপের দৈর্ঘ্য। তাহলে দেখো এই যে এই অংশটা হচ্ছে চাপের দৈর্ঘ্য, যে আমি এখান থেকে এই পর্যন্ত বা এখান থেকে এই পর্যন্ত বিবেচনা করি, এইটা হচ্ছে চাপের দৈর্ঘ্য এস, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে এস। এবং তোমার দেখো কতটুকু বক্রতা নিয়েছো তুমি, যাইতে কিন্তু এই সরলরেখা বরাবর তুমি এই জায়গায় একটা কোণে বক্রতা নিছো, তাই না? একটা কোণে হচ্ছে বক্রতা এখানে নিছো, যে তোমার স্টিয়ারিংটা একটা নির্দিষ্ট কোণ ঘোরাতে হচ্ছে, প্রতিনিয়ত একটা কোণ ঘোরাতে হচ্ছে না, দেখো। ওকে, আমি যদি ওই কোণটাকে হচ্ছে কি ধরি ফাই, কত কোণে তোমাকে কি করতে হচ্ছে, ঘোরাতে হচ্ছে, ঘুরতে হচ্ছে, মানে যেই কোণটা উৎপন্ন করবে, ঠিক আছে, ওই কোণটাকে যদি হচ্ছে আমরা ফাই বলি, ঠিক আছে, তাহলে আমাদের বক্রতাটা কি হবে, বক্রতাটা হবে, আমরা বক্রতাকে হচ্ছে কি দ্বারা প্রকাশ করি, কাপ্পা দ্বারা। বক্রতা, এটাকে হচ্ছে আমরা কে এর মতো কাপ্পা দ্বারা প্রকাশ করি। তাহলে বক্রতা কাপ্পা মানে হচ্ছে এই যে যে দূরত্ব এস, ঠিক আছে, এই যে দূরত্ব এস এবং এই যে কোণটা আছে ফাই, ঠিক আছে, দূরত্বের সাপেক্ষে, এই কোণের যে পরিবর্তন, ঠিক আছে, দূরত্বের সাপেক্ষে এই কোণের যে পরিবর্তনটা, তুমি খেয়াল করো, এই যে এখানে কিন্তু অল্প দূরত্বের মধ্যে তুমি একটা বিরাট কোণ ঘুরাইতেছ, তাই না? দূরত্বের সাপেক্ষে তুমি একটা বিশাল কোণ ঘুরাইতেছ, এখানেও দূরত্বের সাপেক্ষে তুমি অল্প অল্প করে কোণটা ঘোরাচ্ছ, তাই না? অল্প অল্প করে স্টিয়ারিংটা ঘোরাচ্ছ। ওকে, তাহলে এই যে দূরত্বের সাপেক্ষে তুমি একটা নির্দিষ্ট কোণ ঘোরাচ্ছ, এইটাকে বলা হয় বক্রতা, ঠিক আছে। তাহলে বক্রতাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, ডি ফাই ডিএস, দূরত্বের সাপেক্ষে কোণের যে পরিবর্তন তাকে আমরা বলতে পারবো কি, বক্রতা। তাহলে তোমরা সংজ্ঞাটা কিভাবে লিখবা, যে নির্দিষ্ট দূরত্বের সাপেক্ষে কোণের পরিবর্তন বা আমাদের দিকের পরিবর্তন, কোণ না বললে তোমরা দিক বলতে পারো, দূরত্বের সাপেক্ষে দিকের যে পরিবর্তন বা পরিবর্তনের হার, এটাকে আমরা বলতে পারবো বক্রতা। আশা করি তোমাদের বক্রতা বিষয়টা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। ওকে, এখন আমরা পরবর্তী পেজে চলে আসি। এখন এই যে আশা একটু বোঝাইনি, এখানে যদি আমরা বক্রতার ব্যাসার্ধটাকে হচ্ছে তোমার রো ধরি, ঠিক আছে, বক্রতার ব্যাসার্ধটাকে রো ধরছে বই, আমি রোই ধরলাম, এই বক্রতার ব্যাসার্ধটা রো। একটু আগে তোমাদের আমি কি বললাম, যে বক্রতা যত কম, একটা কাল্পনিক বৃত্ত অঙ্কন করলে তার ব্যাসার্ধ তত কি বেশি, আর বক্রতা যত বেশি, যে বক্রতা যত কম, দেখো বক্রতা কম, এখানে তুমি একটা কাল্পনিক বৃত্ত অঙ্কন করলে তার ব্যাসার্ধটা অনেক বড় হবে, আর বক্রতা এখানে দেখো অনেক বেশি বক্রতা, ঠাস করে একটা বক্রতা, তাহলে এখানে তুমি একটা কাল্পনিক বৃত্ত অঙ্কন করো, তার ব্যাসার্ধটা অনেক কম হবে, রোটা, তাই না? তাহলে হচ্ছে রো এবং বক্রতা, এই যে বক্রতা এবং বক্রতার ব্যাসার্ধ পরস্পরের কি, এই বক্রতা আর বক্রতার ব্যাসার্ধ পরস্পর কি, ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক, একটা বাড়লে একটা কমে, কারণ বক্রতার ব্যাসার্ধ যত বেশি বা বক্রতার ব্যাসার্ধ যত বেশি, ওটার বক্রতা তত কম, তাই না? ওকে, আর বক্রতা যত বেশি বক্রতার ব্যাসার্ধ তত কম, তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি দাঁড়াইলো, এদের মধ্যে সম্পর্কটা দাঁড়াইলো হচ্ছে রো ইজ ইকুয়াল টু 1/কাপ্পা, ঠিক আছে, রো ইজ ইকুয়াল টু হচ্ছে 1/কাপ্পা। তাহলে এটা হচ্ছে একটা সূত্র। তাহলে সূত্রটা বুঝছো কিভাবে হইলো? কারণ আমি আমি আরেকবার তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এই যে এটা ছিল একটা রাস্তা, এই জায়গায় এসে তুমি হচ্ছে একটা বাঁক নিছো, আস্তে আস্তে বাঁক নিছো, অনেক সময় নিয়ে বাঁক নিছো, তাহলে এটার বক্রতা কম, বুঝছো? তোমার খুব বেশি একটা বাঁক নিতে হয় না, আস্তে আস্তে নিছো বাঁকটা, আস্তে আস্তে ঘুরছো, তাহলে এর বক্রতা কম। দেখো ব্যাসার্ধটা বড় হয়েছে, তো এই জায়গায় যখন আসছো ঠাস করে ঘুরে ফেলছো, দেখো এটার বক্রতা অনেক বেশি, বক্র, তাই না? তাহলে এটার ব্যাসার্ধ কি কম, তাহলে এই যে বক্রতার ব্যাসার্ধ এবং বক্রতা পরস্পরের ব্যস্তানুপাতিক,
একটা বেশি হলে আর একটা কম। ঠিক আছে, তাহলে এটা একটা সূত্র, রো ইজ ইকুয়াল টু 1/কাপ্পা। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, ওকে, বেসিক ক্লাসটা ভালো করে বুঝতে হবে। এখন হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, আচ্ছা এখানে তোমার কালি পড়ে গেছে, এই পেজটা আমি বাদ দিই। এখন হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্বকীয় স্বকীয় সমীকরণ। ঠিক আছে, স্বকীয়, আমরা শিখবো হচ্ছে স্বকীয় সমীকরণ। আচ্ছা, ভালো করে বুঝবা সমীকরণকে, তোমাদের আমি একটু ফিল করাবো। আচ্ছা, আগে ডেফিনেশনটা একটু ভালো করে শোনো, যে যে সমীকরণে এস আর সাই, যেটা হচ্ছে আমরা সাই, এই কোনটা, এই যে আমি কি ফাই বলছিলাম তখন, আচ্ছা ফাই বল থাকলে এটা হচ্ছে সাই, হ্যাঁ মনে রাখো। তাহলে যে সমীকরণে এস, মানে এই যে এসটা কি ছিল, চাপের দৈর্ঘ্য, তাই না, ওই বক্রতার দৈর্ঘ্যটা, চাপের দৈর্ঘ্য মানে ওই বক্রতার দৈর্ঘ্য, ওই বক্রতার দৈর্ঘ্য ছিল এস, এবং সাই ছিল কি, কত কোণ তোমাকে ঘুরতে হয়েছে, এই যে এস এবং সাইয়ের মাধ্যমে প্রকাশ করা থাকে, ওই সমীকরণটাকে বলি আমরা স্বকীয় সমীকরণ। ঠিক আছে, তাহলে যে সমীকরণ এস এবং সাইয়ের মাধ্যমে প্রকাশ থাকে সেটাকে হচ্ছে আমরা বলি স্বকীয় সমীকরণ। ওকে, এখন স্বকীয় সমীকরণ তোমাদের একটু যদি ফিল করাইতে চাই, আমরা সাধারণত হচ্ছে গ্রাফে কি দেখি বলতো, সাধারণত হচ্ছে গ্রাফে, যেমন ধরো একটা গ্রাফ যদি আমি অঙ্কন করি, ধরো এটা হচ্ছে একটা বক্ররেখা, তাহলে এই রেখার সমীকরণটা কিরকম আমরা জানি, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার টাইপের একটা ইকুয়েশন, তাই না। তাহলে দেখো আমরা হচ্ছে এই যে সাধারণ হচ্ছে কার্তেশীয় তল, এই তলকে হচ্ছে আমরা এক্স এবং ওয়াই এর মাধ্যমে খুব সহজে প্রকাশ করতে পারি, তাই না। এটাকে হলো আমরা কার্তেশীয় সমীকরণ বলি, এই ধরনের ইকুয়েশনকে বলে আমরা কার্তেশীয় সমীকরণ, এবং এই ধরনের তলকে বলা হয় কার্তেশীয় তল। ঠিক আছে, যা এক্স এবং ওয়াই অক্ষের উপর নির্ভরশীল, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, এই দুইটার সাপেক্ষে হচ্ছে পরিবর্তন হচ্ছে। তাহলে স্বকীয়, এটা হচ্ছে কার্তেশীয় সমীকরণ, এটা ছিল কি সমীকরণ, কার্তেশীয় সমীকরণ। তাহলে আমাদের স্বকীয় সমীকরণটা কিরকম হবে, কিন্তু এমন কিছু একটু মনে রাখবা, এমন কিছু বক্ররেখা আছে যাদেরকে নিজস্ব কিছু বৈশিষ্ট্য দিয়ে, তোমার হচ্ছে নিজস্ব কিছু বৈশিষ্ট্য দিয়ে কি করা যায়, প্রকাশ করা যায়, তাদেরকে স্বকীয় সমীকরণ বলা হয়। তাহলে স্বকীয় সমীকরণের দুইটা সংজ্ঞা শিখলাম, যাদেরকে এস এবং সাই এর মাধ্যমে প্রকাশ করা যায় ওরা হচ্ছে স্বকীয় সমীকরণ, অথবা যাদেরকে নিজস্ব কিছু বৈশিষ্ট্য দিয়ে প্রকাশ করা যায়। নিজস্ব কিছু বৈশিষ্ট্য মানে যে এস এবং সাই এরা হচ্ছে নিজস্ব কিছু বৈশিষ্ট্য। কারণ দেখো এই যে একটা বক্ররেখা, এই বক্ররেখার একটা দৈর্ঘ্য আছে, তাই না, এস আছে, তাহলে স্বকীয় সমীকরণ হচ্ছে এস ইজ ইকুয়াল টু এফ অফ ফাই, মানে এখানে ফাই রিলেটেড একটা ফাংশন থাকবে। ঠিক আছে, এই যে এই ধরনের ইকুয়েশন হচ্ছে স্বকীয় সমীকরণ, স্বকীয় সমীকরণ। আর এই যে এই ধরনের ইকুয়েশন হচ্ছে কার্তেশীয় সমীকরণ, কার্তেশীয় সমীকরণ। আমরা আরো সমীকরণ পড়ছি, পোলার সমীকরণ আছে, ওগুলো বিভিন্ন চ্যাপ্টারে তোমরা পড়ছো বা ভবিষ্যতে পড়বা। ওকে, তাহলে আশা করি স্বকীয় সমীকরণটা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এখন আমরা আরেকটা বিষয় একটু জেনে রাখি, যে আমাদের যে কাপ্পা সমান কি একটু আগে পড়লাম, ডিফাই ডিএস, এস এর সাপেক্ষে ওই যে আমাদের দিকের পরিবর্তন বা কোণ, এই পরিবর্তনের হারকে হচ্ছে আমরা কাপ্পা বলি। প্রায়টা কি ছিল, বক্রতা। তাহলে বক্রতার ব্যাসার্ধ আমরা পরে কি পড়ছিলাম, আরেকটা বিষয় পড়ছিলাম যে কাপ্পা ইজ ইকুয়াল টু 1/রো। রোটা কি ছিল, বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ, এটা ছিল রো, আর এটা ছিল বক্রতা, বক্রতা একটার একটার কি উল্টা, বিপরীত। তাহলে তুমি কে এর সূত্র এটা হইলে, তাহলে কাপ্পার সূত্র এটা হলে, তাহলে রো এর সূত্র কি হবে, রো এর সূত্র হচ্ছে ডিএস ডিফাই, উল্টা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, এই দুটো সূত্র হচ্ছে আমাদের লাগবে ভবিষ্যতে। ওকে, এখন একটা উদাহরণ তোমাকে আমি দেই, এই স্বকীয় সমীকরণে তোমাকে আমি একটা উদাহরণ দেই, তাহলে তোমরা হচ্ছে বিষয়টা ভালো করে বুঝতে পারবা। যেমন একটা ইকুয়েশন, একটা এক্সাম্পল হচ্ছে আমি যদি তোমাদের দিই, ধরো s ইকুয়াল টু 8a সাইন স্কোয়ার, s ইজ ইকুয়াল টু 8a সাইন স্কোয়ার সাই বাই 2। ঠিক আছে, s ইজ ইকুয়াল টু 8a সাইন স্কোয়ার সাই বাই 2। ওকে, আমাকে বলছে যে এত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো, বক্রতার ব্যাসার্ধ
বক্রতা ব্যাসার্ধ কি, রো যেটা আমরা জানি, নির্ণয় করো। ওকে তাহলে দাও আমরা বক্রতা ব্যাসার্ধ রো এর সূত্র কি শিখাচ্ছিলাম, রো ইজ ইকুয়াল টু আমরা শিখাচ্ছিলাম ডিএস ডি ফাই ডি সাই, সরি আমি সাই বলে ফেলছি। এই যে দেখো একটু আগে আমরা তোমাদের দেখাইলাম যে রো ইজ ইকুয়াল টু ডিএস ডি সাই, যে কাপ্পা বক্রতার উল্টা, ঠিক আছে। ওকে তাহলে হচ্ছে আমাদের এইটাকে, এটা হচ্ছে কি সমীকরণ বলতো, এটা হচ্ছে একটা স্বকীয় সমীকরণ। দেখো এই যে এস আছে এবং এটা হচ্ছে কার একটা ফাংশন, সাইয়ের একটা ফাংশন। তাহলে এই যে আমি একটু আগে লিখছিলাম কি এস ইজ ইকুয়াল টু এফ অফ সাই, এই ধরনের ফাংশনকে আমরা কি বলতে পারবো, স্বকীয় সমীকরণ, তাই না। তাহলে এটা হচ্ছে একটা স্বকীয় সমীকরণ। ওকে তাহলে আমরা স্বকীয় সমীকরণের ক্ষেত্রে আমরা একটু দেখি স্বকীয় সমাধান করি, হ্যাঁ সমাধান চলতেছে এখান থেকে। স্বকীয় সমীকরণের ক্ষেত্রে, স্বকীয় সমীকরণের ক্ষেত্রে একটু আগে আমরা পড়ে আসলাম বলতো রো ইজ ইকুয়াল টু এই যে ডিএস ডি সাই, উপরেও লিখে রাখছি, ঠিক আছে। আমরা সমাধানে এইভাবে যেভাবে লিখতেছি এভাবে শুরু করবো। স্বকীয় সমীকরণের ক্ষেত্রে এটা জানো। ওকে এখন এখানে একটা মডুলাস ইউজ করার শব্দ কি হয় না, ঋণাত্মক হয়, এর জন্য আমরা একটা মডুলাস ইউজ করে দেবো, ঠিক আছে। তাহলে দেখো তার মানে কার সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করতে হবে, দেখো তো নিচে কি আছে সাই, তার মানে সাইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এই সাই এর সাপেক্ষে অন্তরীকরণ অন্তরীকরণ করতে হবে, ঠিক আছে। এই সাইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা শুরু করে দিই। তাহলে এই যে এটাকে যদি সাইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করো এটাকে, তাহলে এস কে সাইয়ের সাপেক্ষে অন্তরীকরণ হচ্ছে ডিএস ডি সাই ইকুয়াল টু হচ্ছে 8 এ ধ্রুবক সামনে রাখলাম। দেখো প্রথমে কি আছে, সাইনের উপর পাওয়ার আছে, মানে বিষয়টা এটাকে এভাবে লেখা যায় যে ডিডি সাই সাই অফ সাইন সাই বাই 2 তার উপর স্কয়ার। ওকে আমরা জানি সাইন স্কয়ার থিটা যে কথা, সাইন থিটা হোল স্কয়ার কি একই কথা। তাহলে দেখো আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার থাকলেই কোন সূত্র অ্যাপ্লাই করতে হয়, x টু দি পাওয়ার n, এই যে ডিডি এক্স অফ x টু দি পাওয়ার n, এটার সূত্র হচ্ছে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। তার মানে কি যে পাওয়ারটা সামনে চলে আসে, পাওয়ার এক কমে, আমরা এগুলো ইন্টারমিডিয়েট শিখে আসছি, তাই না। তাহলে দেখো এখানে হচ্ছে আমরা পাওয়ার কত 2, তাহলে 2টার সামনে চলে আসবে, তাহলে সাইন সাই বাই 2, এটার পাওয়ার হচ্ছে 1 কমবে 2 মাইনাস 1, ঠিক আছে। কিন্তু x কে x না, আমি x কাকে ধরছি, সাইন সাই বাই 2 কে x ধরছি, তাহলে সাইন সাই বাই 2 কে আবার অন্তরীকরণ করতে হবে। এখন সাইন সাইন x এর অন্তরীকরণ আমরা কি পড়ছিলাম, cos x, তাহলে এই যে সাইন সাই বাই 2 এর অন্তরীকরণ হবে cos সাই বাই 2। কিন্তু সাই কি সাই, আমরা তো সাইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, কিন্তু সাই কি সাই না, সাই হচ্ছে সাই বাই 2। তাহলে এই সাই বাই 2 কে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে সাই বাই 2 এর হচ্ছে হাফটা হচ্ছে ধ্রুবক সামনে রাখবা, শুধু অন্তরীকরণ কাকে করবা, শুধু সাইকে করবা। আমরা জানি x এর সাপেক্ষে ডিডি এক্স অফ x, x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ করলে কি পাওয়া যাবে, 1 পাওয়া যায়। তাহলে সাইয়ের সাপেক্ষে সাইকে অন্তরীকরণ করলে কি পাওয়া যাবে, 1। তাহলে এখানে শুধু কি থাকতেছে, হাফ। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, আমি একদম ভাঙায় করে দিলাম। ওকে তারপর এখানে দেখো তোমার কি আসে, 8 2, আচ্ছা 8 2 16, এই 2 আর এই 2 কাটা দিতে পারো, তাহলে এখান থেকে 8a আর এখানে 2 - 1 মানে 1 থাকে, তাহলে এখানে শুধু সাইন সাই বাই 2 আর হচ্ছে cos সাই বাই 2। ওকে এখানে একটা সূত্র নিয়ে 2 নিয়ে হচ্ছে আমরা একটা সূত্র বলে দিতে পারি, যেমন একটা 4 লিখলে 4a লিখলে এখানে লিখতে পারো 2 সাইন সাই বাই 2 cos সাই বাই 2। তাহলে এই যে দেখো এটা একটা সূত্র, 2 সাইন থিটা cos থিটা, সূত্র কি বলতো, সাইন 2 থিটা, তাহলে সাইন 2 সাই বাই 2, এই 2 আর এই 2 কাটা, তাহলে 4a সাইন সাই, ঠিক আছে। ওকে আমরা এটা পাইলাম। তাহলে সুতরাং বক্রতা ব্যাসার্ধ রো ইজ ইকুয়াল টু আমরা একটু আগে দেখলাম ডিএস ডি সাই, ওকে সমান ডিএস ডি সাই এর মান আমরা হচ্ছে বসাই দিই, 4 হচ্ছে ধ্রুবক বাইরে রাখলাম এবং এর মান ঋণাত্মক নাকি ধনাত্মক জানি না, এটা হচ্ছে এই জন্য আমরা মডুলাসের ভিতরে রাখলাম, সাই এর মান জানি না, এটা হচ্ছে আমরা মডুলাসের ভিতরে রাখলাম, শেষ। এটাই হচ্ছে আনসার। আশা করি কি বুঝতে পারছো তোমরা বিষয়টা, একদম সহজ, ঠিক আছে। বেসিক ক্লাস ভালো করে বুঝলে তোমরা হচ্ছে বস হয়ে যাবা, ঠিক আছে। ওকে আমার প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে করো এবং একটা চ্যাপ্টার শেষ করার পরে তুমি বলবা তোমার হচ্ছে যে কি পাইলা, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা পড়বো কার্তেশীয় সমীকরণ। আমরা আশা করি স্বকীয় সমীকরণটা বুঝতে পারছি। তাহলে এখন হচ্ছে আমি একটু লিখে নিই হেডলাইনটা,
যে এখন করব কার্তেশীয় সমীকরণ। ঠিক আছে, এখন করব হচ্ছে কার্তেশীয় সমীকরণ। এখন দেখো আমরা স্বকীয় সমীকরণের ক্ষেত্রে কি করছিলাম, কোনো অক্ষ ছাড়া এস আর সাই নিয়ে কাজ করছি, মানে বক্রতার দৈর্ঘ্যটা চাপের দৈর্ঘ্যটা আর কত গুণে ঘুরলো বা দিক পরিবর্তনটা নিয়ে কাজ করছি, তাই না? ওই স্বকীয় সমীকরণে এস ইকুয়াল টু এফ অফ ফাই ছিল। কিন্তু পরীক্ষায় বেশিরভাগ অঙ্কই থাকবো তোমার কার্তেশীয় সমীকরণে, মানে এক্স আর ওয়াই দিয়ে বেশিরভাগ অঙ্ক থাকবে। ঠিক আছে, এক্স আর ওয়াই দেওয়া, যেমন হচ্ছে তোমার এরকম থাকতে পারে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস 3x। তো এই টাইপের ইকুয়েশন থাকবে তোমার, এই বলবে এটা যদি একটা বক্রতা হয় তাহলে এই বক্রতার হচ্ছে ব্যাসার্ধ বের করো, এই বক্রতা বের করো, এইসব আমি যাবি তোমাকে বলবে। ঠিক আছে, এখন কার্তীয় সমীকরণ হচ্ছে আবার দুই ধরনের হয়, একটু লিখে রাখো যে কার্তেশীয় কার্তেশীয় সমীকরণ কি কি আছে। এক হচ্ছে তোমার ব্যক্ত ব্যক্ত সমীকরণ, আর দুই হচ্ছে আরেকটা হচ্ছে অব্যক্ত অব্যক্ত সমীকরণ। ঠিক আছে, এখন ব্যক্ত সমীকরণ কোনগুলা আর অব্যক্ত সমীকরণ কোনটা? ঠিক আছে, যদি তুমি ওয়াই কে সরাসরি এক্স এর মাধ্যমে লেখা যায়, এরকম হচ্ছে তোমার মানে এক্স এর ফাংশনের মাধ্যমে লেখা যায়, তাহলে সেটাকে তুমি হচ্ছে ব্যক্ত সমীকরণ বলতে পারবে। আমি একটা এক্সাম্পল দিয়ে লিখি, যেমন ওয়াই ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 9। এখানে তুমি সরাসরি ওয়াই কে তুমি লিখতে পারবে এফ অফ এক্স, কারণ এই ভিতরে যা আছে সব হচ্ছে এক্স, তার মানে এটা হচ্ছে এক্স এর ফাংশন। তাহলে আমরা ওয়াই কে হচ্ছে এফ অফ এক্স লিখতে পারি, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 9। ঠিক আছে, তাহলে এই যে এই ধরনের ইকুয়েশন এগুলো হচ্ছে ব্যক্ত সমীকরণ। এই যে এই ধরনের সমীকরণগুলো হচ্ছে ব্যক্ত ব্যক্ত সমীকরণ। তাহলে এখন অব্যক্তটা দেখো, তাহলে অব্যক্ত সমীকরণগুলো কিরকম হয়, যেমন তুমি সরাসরি হচ্ছে ওয়াই কে এফ অফ এক্স এর মাধ্যমে লিখতে পারবে না। যখন আমি ধরো লিখলাম ওয়াই ইজ ইকুয়াল টু 3xy স্কোয়ার প্লাস 2xy প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 9, আচ্ছা যাই হোক লিখছি। তাহলে দেখো সরাসরি তুমি ওয়াই কে যে এক্স লিখে দেবে, বিষয়টা কিন্তু এতটা সহজ না, কারণ দেখো এক্স এবং ওয়াই কি গুণাকারে আছে। ঠিক আছে, তুমি চাইলেই ইজিলি তুমি এটাকে ওয়াই কে সরাসরি এফ অফ এক্স লিখে দিলে হইলো না। ঠিক আছে, তাহলে এই যে এই ধরনের যে এক্স এবং ওয়াই গুণাকারে থাকবে, ঠিক আছে, এই যে এই ধরনের ইকুয়েশনকে বলা হবে অব্যক্ত সমীকরণ। মনে থাকবে, এটা হচ্ছে অব্যক্ত সমীকরণ। ঠিক আছে, তো এটাকে আমরা প্রকাশ করি মূলত যে এফ অফ এক্স কমা ওয়াই দ্বারা। ঠিক আছে, এই ধরনের ইকুয়েশনকে এফ অফ এক্স কমা ওয়াই দ্বারা প্রকাশ করি, আর এই ধরনের ইকুয়েশনকে হচ্ছে এফ অফ এক্স দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, তাহলে অব্যক্ত এবং ব্যক্ত সমীকরণ আশা করি বুঝতে পারছো। এবং অব্যক্ত এবং ব্যক্ত সমীকরণ বুঝলে এখন হচ্ছে আমাদের সূত্রগুলো একটু মনে রাখতে হবে, যে কোন ইকুয়েশনের ক্ষেত্রে কোন সূত্র হচ্ছে আমরা মনে রাখবো। ঠিক আছে, এখন সূত্র। ওকে, আমরা ব্যক্ত সমীকরণ চিনলাম। ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে মনে রাখবা বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়াল টু মডুলাস, ব্যাসার্ধ ঋণাত্মক হয় না, আমরা মডুলাস ইউজ করবো 1 প্লাস y1 স্কোয়ার 3/2 y2। ওকে, y1 হচ্ছে কি, ওই সমীকরণটাকে হচ্ছে একবার অন্তরীকরণ একবার ডেরিভেটিভ, আর y2 মানে হচ্ছে কি দুইবার ডেরিভেটিভ। আমরা এগুলো জানি, ইন্টারমিডিয়েট শিখেছি। তাহলে বক্রতার ব্যাসার্ধ গেল। এখন যদি অব্যক্ত সমীকরণ হয় সেক্ষেত্রে হচ্ছে বক্রতার ব্যাসার্ধ আমরা দেখে আসি, এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার, তার উপর হচ্ছে 3/2, মানে নিচে হচ্ছে এফ এক্স এক্স এফ স্কোয়ার ওয়াই মাইনাস 2 এফ এক্স ওয়াই এফ এক্স ওয়াই এফ এক্স আর এফ ওয়াই প্লাস এফ ওয়াই ওয়াই এফ এক্স স্কোয়ার। ওকে, এখন এগুলো কি মাথা ঘুরতে পারে, আমি একটু বোঝাই দিচ্ছি, সমস্যা নেই।
এবং অবশ্যই মনে রাখতে হবে অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে মাস্ট বি, আমি একটু লাল কালি দিয়ে লিখে দিই, মাস্ট বি, এটা অবশ্যই মনে রাখতে হবে যে আংশিক আংশিক অন্তরীকরণ করতে হবে, আংশিক অন্তরীকরণ। এটার ক্ষেত্রে হচ্ছে অর্ডিনারি বা টোটাল ডিফারেন্সিয়েশন করতে হবে, কিন্তু এটার ক্ষেত্রে অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে তোমাকে করতে হবে আংশিক অন্তরীকরণ। মনে থাকবে অবশ্যই আংশিক অন্তরীকরণ করতে হবে, অবশ্যই আংশিক অন্তরীকরণ করতে হবে। তাহলে এই জিনিসটা খুব ভালো করে খেয়াল রাখবে। এখন এগুলোর পরিচয়টা দেখো, যে এক্স, এই এফ অফ এক্স মানে কি? এফ অফ এক্স মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। যে ফাংশনটা থাকবে ওটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে এফ ওয়াই মানে কি? এফ ওয়াই মানে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে এফ এক্স এক্স মানে কি? এক্স এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ, এক্স এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ, ঠিক আছে। তাহলে এফ ওয়াই ওয়াই, ওয়াই এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ। ওকে, তাহলে আরেকটা বিষয় আছে আমাদের, এই যে এফ এক্স ওয়াই, প্রথমে ওই ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তারপর কি ওয়াই এর সাপেক্ষে। তো এটার মানে হচ্ছে প্রথম এক্স এর সাপেক্ষে, পরে ওয়াই এর সাপেক্ষে, ঠিক আছে। তাহলে একই রকম ভাবে এফ অফ ওয়াই এক্স, আগে ওয়াই এর সাপেক্ষে, পরে এক্স এর সাপেক্ষে। ওকে, আশা করি বুঝতে পারছো। অবশ্যই অন্তরীকরণগুলো কি করতে হবে? আংশিক অন্তরীকরণ, ঠিক আছে। তো আমরা নেক্সট ক্লাসে এই অধ্যায়ের ম্যাথ করব এবং তোমরা দেখবা ম্যাথগুলো এত ইজি তোমাদের কাছে মনে হচ্ছে। এবং অবশ্যই আমি যেভাবে করাচ্ছি বইয়ের মধ্যে অনেকভাবে করা আছে, এক এক ম্যাথ, কোনো ম্যাথ হচ্ছে ব্যক্ততে করছে, কোনো যেটাকে অব্যক্তকে করা যায় ওটাতে হচ্ছে ব্যক্ততে নিয়ে করছে, মানে অনেক মানে জটিল ভাবে করছে। আমি তোমাদের হচ্ছে খুব ইজিলি ভাবে হচ্ছে ম্যাথগুলো করাবো। আশা করি তোমরা বেসিক ক্লাসটা বুঝতে পারছো। নেক্সট ক্লাস হচ্ছে খুব শীঘ্রই পেয়ে যাবা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।